স্বাগত জানাচ্ছি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন খাতুনগঞ্জ থেকে মরছিলেন। সাথে আছে আমি শামীম জায়েদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব দেশের বর্তমানে আর রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার বিভিন্ন দিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব শস্য বীমা নিয়ে। আর এ নিয়ে আজকে আলোচনা উপস্থিত হয়েছেন, আমাদের সাথে আছেন, স্টুডিওতে আছেন আমাদের সাথে কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব শওকত মোমেন শাহজাহান, এবং আরও আছেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রেজাউল করিম। স্বাগত আপনাদের। মূল আলোচনা আজকে যাওয়ার আগে আমরা দেখে নেব শস্য বীমা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ঘন ঘন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, পোকার আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে কৃষি উৎপাদন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ফলে কৃষকরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। দেশে মোট ৬২টি বীমা কোম্পানি থাকলেও এর আওতায় আছে মাত্র ৫ থেকে ৭% মানুষ। কৃষি নির্ভর অর্থনীতির দেশে বীমার বাইরে থাকছে কৃষি। কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শওকত মোমেন শাহজাহান এমপি বলেন, প্রতি বছর দেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। কৃষকের যে পর্যায়ে ক্ষুদ্র কৃষক, সেই ক্ষুদ্র কৃষক যেহেতু কোনো প্রকার প্রিমিয়াম দিতে পারে না, সেই জন্য আমাদের দেশে এই শস্য বীমাটা আমরা এখন চালু করলেও সেটা মানে ক্ষতিটা কে কতদিন আর দিবে, কার্যকর হবে না। শস্য বীমা চালু করতে এখনো সুনির্দিষ্ট প্রকল্প হাতে নেওয়া হয়নি। এজন্য সরকারি জটিলতাকে দায়ী করেন আরেক বিশেষজ্ঞ। গরিব যারা মোটে বীমা পলিসি দিতে পারে তাদের জন্য, তাহলে সেটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। এখন যেভাবে খয়রাতি সাহায্য দেওয়া হচ্ছে, ওই গরিব লোকের পয়সা খাই ফেলতেছে মধ্যস্বত্বভোগীরা, ব্যাপারটা ওইভাবে দাঁড়াবে। তখন ট্যাক্স পেয়ার মানিতে হবে যেতে আমি অন্তত উৎসাহ দিব না। বৈষয়িক উষ্ণায়নের কারণে প্রাকৃতিক দুর্যোগ একটি স্থায়ী রূপ নিচ্ছে। দেশের কৃষক ও তাদের উৎপাদিত শস্য রক্ষায় সরকারকে এখন থেকেই ভাবতে হচ্ছে। সরকারি বীমা সংস্থার পাশাপাশি বেসরকারি বীমা কোম্পানিকে এগিয়ে আসতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনায় ফিরব, তবে তার আগে দেখে নেব আমরা শস্য বীমার প্রয়োজন কতটুকু কৃষকের জন্য। কৃষকরা কি ভাবছেন? যে কোনো কারণে ফসল নষ্ট হয়ে গেলে সরকার যে আমাদের সেই ফসলের ক্ষতিপূরণটা দিবে, এই আশা যদি আমাদের মনে, আমরা যারা কৃষক, আমাদের মনে যদি এই আশাটা থাকে, তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারব। শস্য বীমা সম্বন্ধে কাহারও কোনো ধারণা নাই, যেহেতু এই ধারণা জনগণের বা কৃষকের মধ্যে বুঝাইতে হবে এটা কি লাভ হবে কৃষকের, কি লস হবে, এটা কেউ আদৌ কিছু জানে না। সরকার যে পদক্ষেপ নিছে সেটা অত্যন্ত ভালো, যেহেতু শস্য বীমা, কিন্তু এখানে কিছু অসুবিধা আছে। আমাদের এখানে কৃষকরা সাধারণত দরিদ্র, এখানে প্রাকৃতিক দুর্যোগ নানান রকম কারণে তারা ঠিকমতো ফসলপাতি করতে পারে না, বা যে বিমাটা হইতেছে এটা অনেক লোকই দেখা যায় যে ভোগান্তি পড়ে, যে তারা ঠিকমতো বিমার টাকা পায় না বা কিস্তি দিতে পারে না, নানান রকম অসুবিধায় পড়ে। এখন সরকার এগুলো কতটুকু কার্যকরভাবে কাজ করবে সেটা এখন সরকারই ভালোভাবে জানে। সরকার একটার পর একটা তো আইন পাশ করতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু সেই আইনটা সঠিক হলো না বেঠিক হলো সেটা আগে বুঝতে হবে। আগে আমাদের জানতে হবে, বুঝাতে হবে যে এই বিমাটা কতটুকু ভালো, কতটুকু মন্দ, আমাদের কল্যাণ আসবে নাকি না অকল্যাণ হবে, এটা বুঝতে হবে। হ্যাঁ, আমরা দেখছিলাম রিপোর্টগুলো। প্রথমে আমি জানতে চাইব জনাব রেজাউল করিমের কাছে, যিনি ব্যবস্থাপনা পরিচালক সাধারণ বীমা কর্পোরেশন। তো এই যে নতুন যেটা ধারণা, এক ধরনের কৃষি বীমা বা শস্য বীমা, খুব পুরাতন না হলেও বাংলাদেশে নতুন একেবারে যেটা বলা যাবে না। তো আমি যদি আপনার কাছে জানতে চাইব যে এই কৃষি বীমা ধারণাটা কি এবং কি উদ্দেশ্যে এই বীমা প্রচলন করা হচ্ছে আমাদের দেশে? ধন্যবাদ। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শস্য বীমা, যেহেতু শস্য নির্ভর এই দেশ, এই শস্য বীমা প্রকল্প চালু করার জন্য উনি দিক নির্দেশনা দেন। ওনার এই দিক নির্দেশনার আলোকেই এটা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, মিটিং, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়,
এদের আলাপ আলোচনার পরে 1977 সালে সাধারণ বীমা কর্পোরেশন শস্য বীমা প্রকল্প চালু করে। 1977 সালে শস্য বীমা প্রকল্প চালু করার পরে এটা যখন আমরা এটা চালু করেছিলাম সিলেট, কুমিল্লা, বগুড়া, মানিকগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কোঅপারেটিভ যেগুলো খামার ছিল, কোঅপারেটিভ খামারগুলোর কি আমরা শস্য বীমার আওতায় নিয়ে এসেছিলাম এবং এইভাবে 1977 সাল থেকে শস্য বীমা প্রকল্প চালু করা হয় এবং এটা 1995 সন পর্যন্ত শস্য বীমা প্রকল্প সাধারণ বীমা কর্পোরেশন অব্যাহত রাখে। 1995 সনের পরে এটা যেহেতু শস্য বীমা প্রকল্পটি লাভজনক বা নো প্রফিট নো লসেও চলছিল না সেহেতু, এবং তখন সাধারণ বীমা কর্পোরেশন মনে করলো যে সাধারণ বীমা কর্পোরেশন একটা বাণিজ্যিক বীমা করে থাকে, শস্য বীমা করার জন্য পৃথিবীর অন্যান্য দেশে ইভেন ইউরোপ, আমেরিকা, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপাইন প্রতিটা দেশে একটা শস্য বীমা নিজস্ব সংস্থা আছে। এই সংস্থাগুলোই কেবলমাত্র যেহেতু এই শস্য বীমা প্রকল্পের আওতায় দেশের টোটাল জনসংখ্যার অধিকাংশই এই শস্য বীমার আওতায় আসে, যেহেতু আমাদের দেশে কৃষকের সংখ্যাই বেশি। এই জন্য একটি সাধারণ বীমা কর্পোরেশনের পক্ষে এই বীমা প্রকল্প চালু করাটা লাভজনক বা নো প্রফিট নো লস ভিত্তিতে চালানো সম্ভব হচ্ছিল না বিধায় 1995 সনে এই প্রকল্পটি আসলে স্থগিত হয়ে যায়। আচ্ছা, স্থগিত হওয়ার পরে বর্তমান কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর দিক নির্দেশনায় সাধারণ বীমা কর্পোরেশন পুনরায় এই স্কিমটি চালু করে, যে স্কিমটি বর্তমানে নতুন করে চালু হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় এবং সেখানে আমরা আবার নতুন করে চালু করেছি। গত বছর আমরা বেশ কিছু কৃষককে আমাদের কৃষি বীমার আওতায় নিয়ে এসেছি এবং এখানে বাংলাদেশ সরকার কৃষকদের এই শস্য বীমায় ভর্তুকি দেওয়ার জন্য অর্থাৎ প্রিমিয়ামের 50% সরকার এখানে ভর্তুকি দিচ্ছে এবং 50% কৃষকরা তাদের নিজস্ব ফান্ড থেকে দিচ্ছে। ধন্যবাদ জনাব করিম। আমি একটু ফিরে যাবো এবার জনাব শওকত মোমেন শাহজাহানকে। আমি যতদূর জানি জনাব মোমেন, আপনি এই কৃষি বীমা চালু করার ক্ষেত্রে বা শস্য বীমা চালু করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সংসদে, কারণ আপনি সংসদীয় কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও বটে। সো এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আপনারা কেন ভাবছেন, কেন জরুরি মনে করছেন আপনারা? আমরা সংসদীয় কমিটির আমি চেয়ারম্যান হওয়ার পরে প্রথম দিকে আমরা শস্য বীমা করার জন্য একটা এজেন্ডা দিলাম এবং বিস্তারিত আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে শস্য বীমা আমাদের যাওয়া উচিত। কিন্তু শস্য বীমাটা কিন্তু করবে অর্থ মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো সংস্থা। কৃষি মন্ত্রণালয় এখানে কিন্তু কোনো কাজ নেই। নীতিগত সমর্থনটা আপনারা দেবেন, পলিসিটি সিদ্ধান্ত আপনারা করবেন। তা আমরা যে কারণে সিদ্ধান্ত নিলাম সেটি হলো আমাদের দেশের চাষিরা মূলত গরিব এবং আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা দেশ হলেও এখানে কিন্তু দেখবেন যে নানা রকম ভৌগোলিক অবস্থা নানান জায়গায়, সাউথ বেঙ্গল, স্যালাইন, লবণাক্ত এলাকা বেশি, ওখানে লবণাক্ত এলাকা, আপনার নর্থ বেঙ্গল উষ্ণ এলাকা, আবার হিল ট্র্যাক্ট সেটা পাহাড় অঞ্চল, কিশোরগঞ্জ এলাকা, সুনামগঞ্জ এলাকা, এটা হচ্ছে আবার হাওড় এলাকা, নানান ধরনের আপনার ভৌগোলিক বৈচিত্র্য আমাদের দেশে আছে এবং সেই জন্য আবহাওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো সেই কারণে আমরা মনে করলাম যে আমাদের দেশে গরিব চাষি, বিশেষ করে সমুদ্র উপকূল এলাকা এবং কিশোরগঞ্জ বা সুনামগঞ্জ এলাকায় এটা ঝুঁকিবহুল এলাকা বেশি। আর তদুপরি আপনারা জানেন যে এখন বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর যে পরিবর্তন, এটার অভিঘাতটা আমাদের দেশে বেশি পৃথিবীর মধ্যে। এই নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমরা মনে করেছি যে আমাদের দরিদ্র চাষিদের বা কৃষকদের, ধনী দরিদ্র সকলকেই আমাদের তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। হঠাৎ কোনো ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, ঝড়, অকাল বন্যা, আপনার বিভিন্ন কারণে যখন ফসল নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কৃষকরা যাতে সেই
নষ্ট ফসলের দায়টা তাদের কম বেয়ার করতে হয়, তার জন্য আমরা মনে করি যে এই সমস্ত জায়গায় আপনার ক্রপ ইন্স্যুরেন্সটা হওয়া দরকার, শস্য বীমা হওয়া দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের অসুবিধাগুলো উনি ভালো বলবেন, ওনারা এটা নিয়ে কাজ করছেন। তো উনি আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম আমরা যে এটার অনেক চ্যালেঞ্জ আছে, অনেক, কারণ শস্য বীমার ক্ষেত্রে যেটা হয় যে একটা স্টাডিতে দেখা গেছে যে প্রিমিয়াম দেওয়া হয়েছে সেটা এগেনস্টে প্রায় 500% ক্ষতির সম্মুখীন হয়েছিল একটি কোম্পানি, অর্থাৎ যেটা সাধারণ বীমা কোম্পানি, কারণ সাধারণ বীমা কর্পোরেশনই এটা বাংলাদেশে যারা পাইলট প্রজেক্টে কাজ করছে। এই যে একটা বিশাল রিস্ক, এই ক্ষেত্রে সরকারের দিক থেকে নীতিগত সমর্থন দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো পরবর্তী পরিকল্পনা আছে কিনা? আপনারা যেহেতু আমরা তো যখন আমরা স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বললেন শস্য বীমার কথা, মাননীয় অর্থমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন আচার অনুষ্ঠানে তিনি শস্য বীমার কথা বললেন, এবং আপনারা জানেন যে আমাদের প্রথমবারের যে বাজেটটা হলো সেই বাজেটেও 2009-10 অর্থ বছর সেখানে আমাদের ফান্ড দেওয়া ছিল না, কিন্তু শস্য বীমার কনসেপ্টটা আমাদের বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী তুলে ধরেছিলেন। পরবর্তী বছরে 10-11 এবং 11-12 সেখানে কিছু টাকাও রাখা হয়েছিল, যথাক্রমে 6 কোটি এবং 5 কোটি, কিন্তু সেই টাকাটা প্রপারলি এটার যেহেতু শস্য বীমা আমরা কোনো হাতে নেইনি কর্মসূচি গভর্নমেন্টের। আমরা এই জায়গাটা থামতে হচ্ছে, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, আমরা ফিরে আসবো এই মুহূর্তে। দর্শক, আমরা ফিরে আসছি আলোচনা একটু পরে। আপনার স্ক্যাল্প এবং ফেসের টোটাল গ্রুমিং করুন একসাথে। স্বাগত আরেকবার খাদ্য কনটেক্ট বলছি। এবার আমরা আমাদের হবিগঞ্জের মাধবপুরে আমাদের যে প্রতিনিধি আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, তার সাথে সরাসরি কথা বলবো, যিনি ঘুরে দেখেছেন হবিগঞ্জের পাইলট প্রজেক্টটি, এস এম নুরুজ্জামানের সাথে। নুরুজ্জামান, হবিগঞ্জে বর্তমানে যে পাইলট প্রজেক্ট চলছে এটি বাস্তবায়ন কোন পর্যায়ে রয়েছে? হ্যালো জাহিদি, সেটা আপনাকে আমি বলে রাখি, সেটা হলো হবিগঞ্জে পাইলট প্রকল্প গত অর্থ বছরে হবিগঞ্জে চালু হয়েছিল। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউল ইউনিয়নে এই পাইলট প্রকল্পটি চালু হয়েছিল। এই পাইলট প্রকল্পে, এই শস্য বীমার পাইলট প্রকল্পে প্রথম অবস্থায় 16 জন কৃষক সেখানে এই পাইলট বীমার অন্তর্ভুক্ত হয়েছিলেন। তো এখানে আমরা সেটা আমাদের এক পরিসংখ্যানে সেটা জানতে পেরেছি, সেটা হলো আপনার ওই মাধবপুর উপজেলায় 44,053 জন ছোট বড় কৃষক রয়েছেন। তার মধ্যে 16 জন কৃষক এই পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। তারা এই যে পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি কৃষকদের কাছে, কৃষকরা বলেছেন তারা মানে তাদের শস্যের যদি ক্ষতি হয় তা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এই বীমায় তারা অন্তর্ভুক্ত হয়েছেন। হ্যাঁ, অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা ক্ষতিপূরণ পাওয়ার আশায়। কিন্তু বর্তমান অর্থ বছরে কোনো কৃষক ওই এলাকায় এই পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত হননি। এবং কৃষি সম্প্রসারণ বিভাগ এবং এই সাধারণ বীমা কর্পোরেশন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমার আলাপ হয়েছে। তারা জানান সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এই অর্থ বছরে তারা আর নতুন করে কোনো কৃষককে এই পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত করতে পারেননি। হ্যালো, ধন্যবাদ নুরুজ্জামানকে। আমরা এখন কথা বলবো বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনের সাথে। জনাব কবির, আপনি শুনতে পাচ্ছেন? শস্য বীমার বিষয়টি বেসরকারি কোম্পানিগুলো কিভাবে দেখছে, এটির সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? দুঃখিত, আমরা এই মুহূর্তে সংযোগ করতে পারছি না, আমরা আলোচনা ফিরে যাচ্ছি। আমরা আমাদের হবিগঞ্জের প্রতিনিধির কাছে শুনছিলাম যে এই পাইলট প্রজেক্টে নতুন করে কোনো কৃষককে অন্তর্ভুক্ত করা যায়নি। এক্ষেত্রে যেন শওকত মোহাম্মদ শাহজাহান, আপনার ভূমিকাটা বেশি, কারণ এখানে সরকারের একটা ভূমিকা দরকার। আপনার কি মনে হয় যে করা উচিত? আপনার প্রতিনিধি যে কথাটা বললেন যে এখানটায় একটা নীতিমালা থাকা দরকার। জি, তো সরকার আমার মনে হয়, আমার জানা মতে এখন পর্যন্ত
আপনার শস্য বিমার কোনো নির্দিষ্ট নীতিমালা তারা তৈরি করেননি এবং তৈরি না করেই তারা একটা পাইলট প্রকল্প হাতে নিয়েছিলেন মাধবপুরে। তো সেখানে দেখা গেল যে একটি বছর চলার পরে আর এই প্রকল্পের আগ্রহ কৃষক দেখাতে পারেনি। তো সেই কারণে আমার মনে হয় যে সরকারি পর্যায়ে ফিনান্স মিনিস্ট্রির উদ্যোগে শস্য বিমার উপর একটা নীতিমালা হওয়া প্রয়োজন। নীতিমালাটা হলে প্রথম হবে কোন কোন এলাকাতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা শস্য বিমাটা যাব, এবং এখানে সরকার বা আমাদের যে সাধারণ বীমা কর্পোরেশন তারা কতটাতে অংশগ্রহণ করবে, কতটাতে বেসরকারি বীমা সংস্থাগুলো অংশগ্রহণ করবে, সরকারের অর্থায়নের পরিমাণটা কতটুকু হবে ইত্যাদি একটা পলিসি আমাদের প্রথমে থাকা দরকার। এবং পরবর্তী সময়ে আস্তে আস্তে সেই পলিসি বাস্তবায়নের জন্য আমরা পাইলট প্রকল্প গ্রহণ করে আস্তে আস্তে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকায় আমরা করব, এবং একসময় সারা বাংলাদেশে এটা যদি সুবিধা হয় সার্বিক বিবেচনায় সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে পারবো। সেজন্য আমার মনে হয় যে প্রথমে আমাদের একটা পলিসি, একটা নীতিমালা হওয়া প্রয়োজন। ধন্যবাদ। আমি একটু ফিরে যাচ্ছি জনাব করিমের কাছে। এই প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করতে চাই মানে ব্যাপক পর্যায়ে সারা দেশে, এখানে একটা বড় দিক আছে যে শস্য বিমার যে কোন শস্যকে প্রায়োরিটি দেওয়া উচিত, অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন? কৃষকের ক্ষেত্রে বেশি প্রয়োজন কোনটা? অ্যাকচুয়ালি ধান প্রথমত, ধান যেমন আমরা প্রথমে মাধবপুরে যেটা করেছিলাম বোরো ধান করার পরে আমরা আর পরবর্তী শস্য এই মুহূর্তে না থাকায় আমরা যে কোনো নীতিমালা নাই এই জন্য করিনি বিষয়টি তা নয়। আমরা বোরো ধান করার পর বোরো সিজন শেষ হয়ে গেছে, এখন আর আমার ওখানে নতুন কোনো ইন্স্যুরেন্সের কোনো স্কোপ নাই। আমরা আবার বোরো মৌসুম পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আবার যদি আমরা মনে করি যে আবার নতুন কোনো শস্য ওখানে বপন করা হচ্ছে বা এটা উঠবে, আমরা ধান, পাট, আউশ, বোরো আমরা সব কিছু আমাদের শস্য বিমার আওতায় আছে। যেহেতু সাধারণ বীমা কর্পোরেশনে শস্য বিমা করার একটা নীতিমালা 1977 থেকে আমরা এটা চালিয়ে আসছি এবং আমরা সেই নীতিমালার আলোকেই চালাচ্ছি। তবে এবার যখন অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে বললেন এটা চালু করার জন্য, তখন সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যাপকতার জন্য আমরা একটা গভর্নমেন্টকে প্রস্তাব দিয়েছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, যেমন আমরা একটা কৌশলপত্র অর্থ মন্ত্রণালয়ে পেশ করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া বিভিন্ন দেশে। আমরা আপনার কাছে ফিরে আসবো। আমরা একবার টেলিফোনে কথা করতে যাচ্ছি শেখ কবিরের সাথে। জনাব শেখ কবির, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রতিনিধি হিসেবে আমি আপনাকে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে যে এই যে নতুন শস্য বীমা ধারণা হয়েছে, এক্ষেত্রে কি সম্ভাবনা বা চ্যালেঞ্জ কি বলে মনে করছেন বেসরকারি খাতের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো? আমি তো মনে হয় যে ইন্স্যুরেন্স অর্থাৎ শস্য বীমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই, এবং আমাদের দেশের জন্য এটা অত্যন্ত জরুরিও এটাও মনে করি। এবং সাধারণ বীমা কর্পোরেশন বেশ কয়েকবার, অতীতেও অনেক আগে তারা কয়েকবার ঝুঁকি নিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা এটা করতে সাকসেসফুল হতে পারে নাই। এবারও তারা একটা শুরু করেছিল, যে কিন্তু সেটাও কতখানি সফল হয়েছে আমি জানি না। তবে এটার ক্ষেত্রে সরকারের বিশেষভাবে এখানে বিশেষ ভূমিকা দরকার, কারণ শস্য বীমা যেটা দরকার, ক্রপ ইন্স্যুরেন্স শস্য বীমা যেটা বলে, সেক্ষেত্রে বড় একটা বিষয় হলো যে এখানে ওয়েদার ফোরকাস্টটা অত্যন্ত জরুরি। অর্থাৎ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা তাদেরকে আধুনিকরণ করা অত্যন্ত জরুরি, কারণ এরিয়া ভিত্তিক ফোরকাস্ট করতে হবে যে ওই সময় ওয়েদার থাকবে ইত্যাদি, এইগুলো তাদের দেখতে হবে। সেই ওয়েদারের ফোরকাস্টের উপরেই কিন্তু শস্য বীমাটা অত্যন্ত ডিপেন্ড করে। অর্থাৎ সেই ওয়েদার যদি সেখানে ব্যাপক না থাকে তখনই দেখা যাবে যে সেখানে প্রবলেম দেখা দিচ্ছে, সেখানে শস্য বীমার শস্য ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। এই জন্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে অত্যন্ত গুরুত্ব সহকারে এটাকে মডার্নাইজ করতে হবে, যাতে এরিয়া ভিত্তিক এই শস্য বীমাটা করতে পারে। আর একটা হলো আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এগিয়ে আসতে পারে। ধন্যবাদ শেখ কবির, ধন্যবাদ শেখ কবির। আমরা এতক্ষণ শুনছিলাম শেখ কবিরের কাছ থেকে। উনিও যে কথাগুলো বলছিলেন যে সরকারের কাছ থেকে এক ধরনের সহায়তা আসলে সবার প্রয়োজন, কারণ এইটা ইন্স্যুরেন্স সেক্টর, যেটা ক্রপ ইন্স্যুরেন্স বিশেষ করে, যেটা এখানে রিস্ক অ্যাসেসমেন্টটার ক্ষেত্রে খুবই একটা জটিল পদ্ধতি। এবং সত্যিকার আমি যে বিষয়টি আপনাকে সংক্ষেপে যেটা আপনি পহলা যেটা বলা উচিত ছিল সেটি হচ্ছে যে
আমরা শস্য বিমার জন্য সংসদীয় কমিটি বা আমাদের বাজেটে রাখা হলেও সুযোগটা আমাদের সরকার, বিশেষ কৃষিমন্ত্রী যিনি এক সময় অগ্নিকন্যা হিসেবে পরিচিত ছিলেন, এখন তাকে আমরা বলি কৃষিকন্যা, মতিয়া চৌধুরী, তিনি যেটা বললেন সেটি হলো যে আমরা তো এমনি যেখানে যে দুর্যোগ নেমে আসছে সেখানে তো গভর্নমেন্ট আমরা প্রচুর সহযোগিতা নিয়ে সেখানে দাঁড়িয়েছি। সে আইলা, সিডর, সুনামগঞ্জে 2 বছর আগে অকাল বন্যা যে 150 মেট্রিক টন খাদ্য নষ্ট হলো, সেখানে আমরা দাঁড়াচ্ছি। এবং আমার নির্বাচন এলাকার সখীপুরে এবছর শিলাবৃষ্টিতে যে ক্ষতি হয়েছে সেখানেও মাননীয় কৃষিমন্ত্রী বলছেন সেখানে তিনি 1 কোটি টাকার মতো তিনি ধানের বীজ এবং দিবেন। কাজে আমাদের গভর্নমেন্টের মেইনটা হচ্ছে যে আমরা যেখানে দুর্যোগ, ফসল হানি, সেখানে আমরা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় আমরা সেখানে দাঁড়াচ্ছি। আর যেহেতু শস্য বিমার দিকে মানুষকে এইভাবে উদ্যোগী করা যাচ্ছে না এবং যেখানে বাইরের কেউ এখানে কোনো রকম বিমা করতে আসতেছে না, তো কাজে আমরা এদের চেয়ে ওইটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আর কি। আমি খুব সংক্ষেপে শেষ প্রশ্ন করতে যাচ্ছি যে আশা করি যে এর মাধ্যমে সরকারের যেগুলো সমর্থন হবে। এই ছিল আজকের মতো আমাদের আলোচনা। আমরা আশা করছি যে আজকে আলোচনা আপনাদেরকে ভালো লেগেছে। আমাদের নতুন আয়োজন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে আমাদের দেখা হবে আবার একই সময় আগামীকাল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়। ধন্যবাদ।